বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি ধর্ম কলেজ আয়োজিত আজকের এই অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব অ্যাকাউন্টিং ফর লিজ বা ইজারার হিসাব নিয়ে, বা ইজারার হিসাব কীভাবে রাখতে হয় সে নিয়ে আমরা আলোচনা। এই আলোচনায় আমাদের থাকবে যে লিজ বা ইজারা কাকে বলে, লিজ বা ইজারা কত প্রকার, এই লিজের বৈশিষ্ট্য কী, সুবিধা কী, অসুবিধা কী, তারপর লিজের যে অ্যাকাউন্টিং প্রসেস সেটা নিয়ে আমরা আজকে কী করব, আলোচনা করব। তা আমরা প্রথমে জানব লিজ কাকে বলে। লিজ হচ্ছে মানে খুব পুরনো ইতিহাস নাই লিজের। আধুনিক ইজারা পদ্ধতি মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে 1950 সালে শুরু হয়েছে, জাপানে 1960 সালে, আর বর্তমান পৃথিবী লিজ দেখছে মানে আরও পরে। এবং একটা হিসাবে দেখা গেছে যে 90 সাল থেকে এসে লিজের ব্যাপকতা শুরু হয়েছে এবং সেই বছর $275 বিলিয়ন লিজ সম্পন্ন হয়েছিল। এবং এখনও লিজ আমেরিকাতে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে লিজিং জনপ্রিয় কোম্পানি হচ্ছে এয়ারক্যাপ, নেদারল্যান্ড এরিকো, ক্যাপিটাল আয়ারল্যান্ড, তারপরে ইনভেস্টমেন্ট ইউএসএ, আলফাকো কুয়েত, তারপরে বাবাকক ব্রাউন ইউএসএ। এইসব হচ্ছে লিজের বিশ্বব্যাপী জনপ্রিয় কোম্পানি। আর বাংলাদেশের লিজিংয়ের জনপ্রিয় হচ্ছে আইআইএফডিএফসি, ব্যানিক বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড লিজিং কোম্পানি, ফনিক্স লিজিং কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ইত্যাদি আর কি। অর্থাৎ একটা হিসাবে দেখা গেছে যে পৃথিবীর 8 ভাগের 1 ভাগ লেনদেন বর্তমানে ইজারার মাধ্যমে সংগঠিত হয়। প্রশ্ন হচ্ছে ইজারাটা কী? ইজারা হচ্ছে ইজারা দাতা, লেজর বা ইজারা গ্রহীতার মধ্যে এক ধরনের চুক্তি, যার মাধ্যমে ইজারা দাতা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে নির্দিষ্ট মেয়াদের জন্য ইজারা গ্রহীতাকে ইজারাদাতার সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদান করে। এই হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ইজারার বৈশিষ্ট্য আছে কতগুলো? 10টা বৈশিষ্ট্য আছে ইজারার। 1 নম্বর হচ্ছে এই চুক্তিটা লিখিত হয়। 2 নম্বর হচ্ছে মেয়াদ উল্লেখ থাকে। 3 নম্বর ভাড়া পরিশোধটা বলা থাকে। 4 নম্বর হচ্ছে স্থায়ী সম্পত্তির হস্তান্তর হয় এই জায়গায়। 5 নম্বর বাতিলযোগ্য ইজারা আছে। আবার 6 নম্বর অবাতিলযোগ্য ইজারাও আছে। 7 হচ্ছে সম্পত্তির মালিকানা কিন্তু ইজারাতে হস্তান্তর হয় না, এটা ইজারা নবায়ন করা যায়। ক্রয় সুবিধা আছে ইজারায় অনেকগুলোতে। রক্ষণাবেক্ষণ উল্লেখ না থাকলে ইজারা গ্রহীতা কী করবে? রক্ষণাবেক্ষণ করবে। এরপরে প্রশ্ন হচ্ছে ইজারা কত প্রকার? ইজারা হলো 2 প্রকার। একটা হচ্ছে অপারেটিং লিজ বা পরিচালন ইজারা, আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল বা ক্যাপিটাল লিজ বা আর্থিক ইজারা। এখন প্রশ্ন হচ্ছে পরিচালন ইজারা কাকে বলে? স্বল্পকালীন বাতিলযোগ্য ইজারাকে পরিচালন ইজারা বলে। এই ইজারার মেয়াদ সাধারণত 5 বছর বা তার কম সময়ের জন্য হয়ে থাকে। তাহলে এটা আমরা বুঝতেই পারলাম যে আর অর্থায়ন ইজারা হচ্ছে বা ক্যাপিটাল লিজ হচ্ছে দীর্ঘমেয়াদী অবাতিলযোগ্য ইজারা চুক্তিকে অর্থায়ন ইজারা বা মূলধন ইজারা বলে। এটা কিন্তু লং টাইমের জন্য কী করতে হয়? নিতে হয়। এখন স্বল্পকালীন ইজারার কতগুলো বৈশিষ্ট্য আছে, আবার দীর্ঘকালীনও কতগুলো বৈশিষ্ট্য আছে। স্বল্পকালীনের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা স্বল্প মেয়াদি এবং এটা বাতিলযোগ্য এবং এর ঝুঁকি বেশি। আর দীর্ঘমেয়াদী হচ্ছে এটারও 4টা বৈশিষ্ট্য আছে, যে এটা দীর্ঘমেয়াদী, এটা অবাতিলযোগ্য, রক্ষণাবেক্ষণ খরচ ইজারা গ্রহীতাই সাধারণত বহন করে, ক্রয় ব্যবস্থা থাকতে পারে এবং ইজারা ভাড়ার বর্তমান মূল্য এটা কি হবে না, 90%-এর বেশি হবে না। এর প্রশ্ন হচ্ছে যে এই 2টা ইজারার মধ্যে কী কী ডিফারেন্স আছে? মেয়াদে ফারাক আছে, একটা দীর্ঘমেয়াদী, একটা স্বল্পমেয়াদী, একটা বাতিলযোগ্য, একটা অবাতিলযোগ্য, রক্ষণাবেক্ষণ একটা গ্রহীতা করে, একটা দাতা করে, ক্রয় সুবিধা কোথাও আছে কোথাও নেই, ভাড়ার পরিমাণ মানে ইজারার ক্ষেত্রে ভাড়ার পরিমাণ তুলনামূলক কম থাকে আর পরিচালন ইজারায় বেশি থাকে। ইজারা গ্রহীতা অর্থায়ন ইজারা সম্পত্তির সমুদয় ঝুঁকি বহন করে। এই হচ্ছে। তারপরে ইজারার সাথে ক্রয়েরও একটা পার্থক্য আছে, যে অর্থ যে ইজারা হলো মানে 2টি পক্ষের মধ্যে কন্ট্রাক্ট করে তারা ব্যবহার করে। প্রারম্ভিক বিনিয়োগ ইজারাতে কম হয়, ক্রয়ে বেশি হয়। মালিকানা ক্রয়ের ক্ষেত্রে থাকে, ইজারায় থাকে না। পক্ষের সংখ্যা 2টা, ইজারায় অন্যান্য ক্ষেত্রে বেশি হতে পারে। বিক্রয় করা যায় না ইজারাধীন, কিন্তু ক্রয়কৃত সম্পত্তি বিক্রি করা যায়। সম্পত্তির ব্যবহার 2ভাবেই করতে পারা যায়।
আর কর রেয়াত ইজারার ক্ষেত্রে কর রেয়াত পাওয়া যেতে পারে। আর ভগ্নাবশেষ মূল্য ইজারা দাতা গ্রহণ করে ইজারার ক্ষেত্রে, আর ক্রেতার ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য ক্রেতা ভোগ করে। এই হচ্ছে ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে আমরা যেটা আলোচনা করব যে ইজারার পদ্ধতিগুলো কি কি। ইজারার পদ্ধতি হচ্ছে মেন তিনটা। একটা হচ্ছে সরাসরি ইজারা বা ডাইরেক্ট লিজ দেওয়া, অর্থাৎ ইজারা দাতা যদি সম্পত্তি পূর্বেই ক্রয় করা থাকে এবং ইজারা প্রদানের উদ্দেশ্যে সম্পত্তিটি সংগ্রহ করে নিজ তত্ত্বাবধানে উৎপাদন করে, তবে এরূপ সম্পত্তিকে ইজারা প্রদানকে বলে সরাসরি ইজারা। আরটা হচ্ছে লিভার লিজিং বা ঋণ সুবিধা ইজারা। এটি হচ্ছে এই প্রকৃতির ইজারার ক্ষেত্রে ইজারা দাতা নিজস্ব মূলধন ও ঋণকৃত মূলধনের মাধ্যমে সম্পত্তি ক্রয় করে এটি ইজারা দিয়ে থাকে। অর্থাৎ ইজারা দাতা এবং ইজারা গ্রহীতা ব্যতীত তৃতীয় পক্ষ তথা এখানে ঋণদাতা উদ্ভব হয় আর কি ইজারা। এরূপ ক্ষেত্রে ইজারা দাতা ইকুইটি অংশ গ্রহণকারী হিসাবে কাজ করে এবং সম্পত্তি ক্রয়ের 20% কাছাকাছি অর্থ দেয়, আর বাকি 80% অর্থ প্রদান করে হলো ঋণদাতারা। 3 নম্বর ইজারা হচ্ছে সেল অ্যান্ড লিজব্যাক সিস্টেম বা বিক্রয় এবং পুনঃ ইজারা। এই ইজারা পদ্ধতিতে মালিক এরূপ শর্তে ক্রেতার নিকট সম্পত্তি বিক্রি করে যে সম্পত্তি বিক্রয়ের সাথে সাথে ওই সম্পত্তি ইজারা হিসাবে গ্রহণ করা হবে। অর্থাৎ এই ইজারা পদ্ধতিতে মালিক তার কোনো সম্পত্তি অন্য পক্ষের নিকট বিক্রি করে এবং পুনরায় সে নিজেই তা ইজারা নেয় আর কি। এরূপ ক্ষেত্রে সম্পত্তির মালিকানা হস্তান্তরিত হয়, কিন্তু সম্পত্তিটা কিন্তু বাস্তবে হস্তান্তরিত হয় না। এখন আমরা জানবো যে ইজারার সুবিধা কী। প্রথমত যে ইজারা হলো 100% স্থায়ী হারে অর্থায়ন হয়, অপ্রচলন হইতে সংরক্ষণ করা হয়, নমনীয়তা আছে এটার, স্বল্প বিনিয়োগ লাগে, দীর্ঘমেয়াদে অর্থসংস্থান পাওয়া যায়, নগদ প্রবাহ বৃদ্ধি পায়, সময় সাশ্রয় হয়, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সেবা পাওয়া যায়। তারপরে বৃহদায়তনের সুবিধা ভোগ করা যায়, ভগ্নাবশেষ মূল্যের মালিকানা থাকে, নিশ্চিত আয় হয়। তবে আর কিছু প্রবলেমও আছে, সেই প্রবলেম বা অসুবিধাও আছে। সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব থাকে না, সম্পত্তি ব্যবহারের ঝুঁকি থাকে, প্রয়োজন অনুযায়ী সম্পত্তির পরিবর্তন করা যায় না, সম্পত্তির ভগ্নাবশেষ মূল্যের মালিক হয় ইজারা দাতা, বেশি খরচ হয়, অনেক সময় অকেজ হওয়ার সম্ভাবনা থাকে, বিক্রয় বা বন্ধক করা যাওয়া যায় না, কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা জানা যায় না, সম্পত্তির নিয়ন্ত্রণ অনেক সময় কষ্টসাধ্য হয়, তারপরে মেরামতে অনেক সময় অবহেলা হয়, ভাড়া আদায়ের সমস্যা হয়, অধিক ঝুঁকি থাকে। এই আর কি, এই হচ্ছে ইজারার ব্যাপার। আর এটার জন্য মেন তোমাকে জার্নাল এবং লেজার করতে হবে। তা আমি এখন তোমার যে জার্নালগুলো প্রয়োজন হবে সেই জার্নালগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি। প্রথমে লিজ গ্রহীতার বই বা লিজি যে আছে তার যে জাবেদাগুলো প্রয়োজন হবে, অর্থাৎ যে লিজ গ্রহণ করে তার জন্য জাবেদা লাগবে হচ্ছে 8টা। সেই জাবেদাগুলো আমরা এখন করব। প্রথমটি হচ্ছে যখন সম্পত্তি লিজ নেওয়া হয় সেটা হবে লিজ অ্যাসেট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, অব্লিগেশন আন্ডার ক্যাপিটাল লিজ ক্রেডিট। লিজ গ্রহীতা যখন বাস্তবায়ন ব্যয় বা এক্সিকিউটিভ কস্ট যেমন কর, বিমা ইত্যাদি খরচ সরাসরি তৃতীয় পক্ষকে পরিশোধ করে, তখন জাবেদা হবে ট্যাক্স, ইন্স্যুরেন্স, মেনটেনেন্স এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। 3 নম্বর হবে কিস্তি পরিশোধিত টাকার উপর সুদ ধার্য করা হলে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। 4 নম্বর হবে লিজ গ্রহীতা যদি ঋণ গ্রহণের মাধ্যমে লিজ নেয় এবং উক্ত ঋণের উপর সুদ প্রদেয় হয় তাহলে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। 5 নম্বর হবে বছর শেষে যখন লিজ সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় তখন হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, লিজড অ্যাসেট ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, লিজড অ্যাসেট ক্রেডিট। 6 নম্বর হইব যখন লিজ কিস্তির অর্থ পরিশোধ করা হয় তখন অব্লিগেশন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। 7 নম্বর হবে যেই ক্ষেত্রে কিস্তির মধ্যে অপরিশোধিত অর্থের উপর সুদ, এক্সিকিউটিভ ব্যয় অন্তর্ভুক্ত তখন জাবেদা হবে প্রপার্টি ট্যাক্স, ইন্স্যুরেন্স অর মেনটেনেন্স এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট ডেবিট, অব্লিগেশন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, আর ক্যাশ হবে যা ক্রেডিট। আর 8 নম্বর বা সর্বশেষ জাবেদা হবে নামিক হিসাব যেমন ইন্টারেস্ট এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এক্সিকিউটিভ এক্সপেন্স ইত্যাদি বন্ধ করতে গেলে
ইনকাম সামারিকে ডেবিট করে এই যে খরচগুলো আছে অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এক্সিকিউটিভ এক্সপেন্স, এগুলো সব ক্রেডিট হবে, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। আর যখন আমরা পরিচালন লিজ নিব তখন জাবেদা হবে, যখন কিস্তির অর্থ পরিশোধ করা হবে তখন রিটার্ন এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরে 2 নম্বর হচ্ছে যখন লিজের ক্ষেত্রে লিজ মেয়াদ শেষে লিজ গ্রহীতা নির্দিষ্ট মূল্যে কিনে নেয় সম্পত্তিটি এবং আয়ুষ্কাল বর্ধিত করা হয় তখন জাবেদা হবে অ্যাসেট ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্যাপিটাল লিজ ক্রেডিট। আর লিস্ট আন্ডার ক্যাপিটাল লিজ ক্রেডিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট আর ক্যাশ ক্রেডিট, এই কটা ক্রেডিট হবে। তাহলে ডেবিট হচ্ছে অ্যাসেট আর বাকি সবগুলোই কি ক্রেডিট। আর গ্যারান্টেড ভগ্নাবশেষ মূল্য যদি থাকে, যদি লিজ গ্রহীতা লিজদাতাকে ভগ্নাবশেষ মূল্যের গ্যারান্টি দেয় এবং লিজ মেয়াদ শেষে বাজার মূল্যে গ্যারান্টেড মূল্য চেয়ে কম হয়, তাইলে এখানে কিন্তু 4টাই ডেবিট হবে, অর্থাৎ লস অন ক্যাপিটাল লিজ ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, অব্লিগেশন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্যাপিটাল লিজ হবে ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট হবে ক্রেডিট। আচ্ছা, আর যদি সেল এবং লিজ ব্যাক এই পদ্ধতি হয় তখন জাবেদা হবে লিজ গ্রহীতা লিজদাতার নিকট সম্পত্তি যখন বিক্রি করে তখন ক্যাশ হবে ডেবিট, অ্যাসেট হবে ক্রেডিট, আনআর্ন প্রফিট অন সেল লিজ ব্যাক হবে ক্রেডিট, 2টা ক্রেডিট হবে। আরেকটা জাবেদা হবে লিস্ট অ্যাসেট আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, অব্লিগেশন আন্ডার ক্যাপিটাল লিজ ক্রেডিট। তারপরে যখন প্রথম কিস্তির টাকা শোধ হবে তখন জাবেদা হবে অব্লিগেশন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। যদি কোনো এক্সিকিউটরি কস্ট থাকে সেই কস্ট যদি খরচ দেওয়া হয় তখন হবে ট্যাক্সেস, ইন্স্যুরেন্স, মেনটেন্যান্স এক্সপেন্স ডেবিট, ক্যাশ অর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। যখন অবচয় ধার্য করা হবে তখন হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্যাপিটাল লিস্ট অ্যাসেট ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে ক্রেডিট। আর যখন বছর শেষে আনআর্ন প্রফিটকে আনপ্রফিট হিসেবে সমন্বয় করা হবে তখন আনআর্ন প্রফিট হবে ডেবিট আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে ক্রেডিট। আর অপরিশোধিত খরচের উপর যদি সুদ ধার্য করা হয় ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এগুলো সবই ছিল লিজ যে গ্রহীতা তার হিসাব। আর সে যদি কেউ যদি লিজ দেয় লেজর, তার বইতে এখন যে জাবেদাগুলো বলবো সেগুলো তার বইতে এগুলো হবে। যখন সম্পত্তি সে লিজ দেয় তখন হবে লিজ পেমেন্ট রিসিভেবল হবে ডেবিট আর ইকুইপমেন্ট আর আনআর্ন ইন্টারেস্ট রেভিনিউ হবে ক্রেডিট। যখন সে কিস্তির টাকা পাবে তখন হবে ক্যাশ ডেবিট, লিজ পেমেন্ট রিসিভেবল ক্রেডিট আর প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স হবে ক্রেডিট। আর ইন্টারেস্ট যদি সে পায় তাহলে হবে আনআর্ন ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এগুলো হচ্ছে বিক্রয় সেলস টাইপ লিজের ক্ষেত্রে আর কি, সরাসরি লিজের ক্ষেত্রে। আর যদি পরিচালন লিজে হয় তখন হবে যখন কিস্তির টাকা পাওয়া যায় ক্যাশ হবে ডেবিট, রেন্টাল রেভিনিউ হবে ক্রেডিট। যখন ডেপ্রিসিয়েশন ধরা হয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর মূলধনের লিজের ক্ষেত্রে লিজ মেয়াদ শেষে লিজ গ্রহীতা যদি একটা নির্দিষ্ট মূল্যে কিনে নেয় তখন হবে ক্যাশ ডেবিট, গেইন অন সেল অফ লিজড ইকুইপমেন্ট ক্রেডিট। তারপরে সেলস টাইপ যদি হয় চাইলে হবে কি, যখন কোনো সম্পত্তির লিজ দেওয়া হয় কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, লিজ পেমেন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস রেভিনিউ ক্রেডিট, মানে 2টা ডেবিট হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, লিজ পেমেন্ট রিসিভেবল ডেবিট। আর 3টা ক্রেডিট হবে, সেলস রেভিনিউ ক্রেডিট, আনআর্ন ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট আর ইনভেন্টরি ক্রেডিট। প্রথম কিস্তির টাকা যখন পাবো ক্যাশ হবে ডেবিট, লিজ পেমেন্ট রিসিভেবল ক্রেডিট আর প্রপার্টি ট্যাক্স ক্রেডিট। বছর শেষে যখন আমি এটা ইন্টারেস্ট রেভিনিউকে সমন্বয় করব আনআর্ন ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। আর লিজের মেয়াদ শেষে যখন ভগ্নাবশেষ মূল্য গ্রহণ করব তখন জাবেদা হবে ইনভেন্টরি ডেবিট, লিজ পেমেন্ট রিসিভেবল ক্রেডিট। আর যখন প্রকৃত মূল্য ভগ্নাংশ মূল্য কম হয় তখন ইনভেন্টরি মার্কেট প্রাইস হবে ডেবিট আর ক্রেডিট হবে 2টা, একটা ক্যাশ আর একটা লিজ পেমেন্ট রিসিভেবল। আর যদি আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু হয় তখন হবে ইনভেন্টরি ডেবিট, লস অন ক্যাপিটাল লিজ ক্রেডিট, লস পেমেন্ট রিসিভেবল ক্রেডিট। আর সেলস অর লিজব্যাক টাইপের হলে যখন লিজ দাতা লিজ গ্রহীতার কাছে সম্পত্তি ক্রয় করে তখন হবে অ্যাসেট ডেবিট, ক্যাশ ক্রেডিট। যখন তারপরে হবে লিজ পেমেন্ট রিসিভেবল ডেবিট, অ্যাসেট ক্রেডিট আর আনআর্ন ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট।
যখন প্রথম কিস্তি পাবো ক্যাশ হবে ডেবিট, লিস্ট পেমেন্ট রিসিভেবল হবে ক্রেডিট, আর বছর শেষে যখন আনআন রেভিনিউকে রেভিনিউতে ধরবো তাহলে আনআন ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এই ছিল মানে আসলে লিজের সকল জাবেদা। এই জাবেদাগুলো পারলে লিজে তোমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, এবং আশা করি তোমরা এই আজকের যে আলোচনা এটা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।